অরিনের ভালোবাসায় নিজেকে অনেকটা গুছিয়ে ফেলছি। মেয়েটাও বড্ড ভালোবাসে আমায়। আমি এটা করব না ওটা করব না ওরকম হাজারো আদেশ নিষেধ মেনে চলতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের এরকম খুনসুটি দেখে নীলা রাগে ফুলতে থাকে। আমরা ওর চেহারা দেখে হাসা শুরু করি। আর ও তখন আরও রেগে উঠে কোনো সময় না পেরে দাঁত কিটিমিটি দিয়ে চলে যায় হিহিহিহি। প্রায় মাসখানিক পর আমি আর অরিন ভার্সিটির বটতলায় বসে বাদাম খাচ্ছি। এর কিছু সময় পর দেখি নীলা আমাদের অন্য এক পাশে বসে আছে। আমি নীলাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, জানো অরিন, আজ কালকের মেয়ে মানুষগুলার গায়ে একটু বেশি জ্বলে। আর জ্বলবেই না কেন, খারাপ মেয়েদের মনে তো খারাপ চিন্তা ভাবনা ঘুর পাক খায়, তাই না? এই তুমি এত বেশি বেশি বলো কেন? এমনিতেই দেখছো মেয়েটা রাগে লাউ হয়ে আছে, না জানি কখন ফুটুস করে ফেটে যায়। অরিন, আর যাই বলো তুমি, আমাদের মতো কাপল আর কেউ হতে পারবে না, বিশেষ করে যারা ভালোবাসা সাজিয়ে মানুষকে ধোঁকা দিতে চায়, এরা জীবনেও হতে পারবে না। আমার কথা শেষ হতো না হতে নীলা চলে যায়। বুঝতে পারলাম ও একটু ক্ষেপে গেছে, কিন্তু কষ্ট কি একটু একটু বুঝতে পারছে। পরদিন বিকেলবেলা একটি পার্কে থাকা সবুজ ঘাসগুলার উপর শুয়ে আছি, তাও অরিনের কোলে। মেয়েটা খুব আদর করে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এই তুমি কিন্তু আমার একটা কথা রাখতে হবে অরিন। এটা কেমন কথা বলতো? তোমায় ভালোবাসার পর থেকে আজ অবধি তোমার কোনো কথা কি না শুনেছি বলো? এত কিছু বলতে হবে না, এখন আমি কি বলি শুনো অরিন। হুমমম বলো। তুমি কাল সকাল 10টার সময় আমার বাসার নিচে আসবে। তোমায় নিয়ে এক জায়গাতে যাব। অবশ্য ওখানের সবকিছু তোমার পরিচিত হতে পারো একটু অথবা বেশি। অরিন, ওহহ আচ্ছা, এই কথা সমস্যা নেই, তুমি রেডি হয়ে থেক, আমি যথাসময়ে তোমায় নিয়ে যাব। কিন্তু কোথায় যেতে চাও বললে না তো? তা সময় হলেই তুমি নিজে দেখে নিবে। এখন চুপচাপ আমার কোলে শুয়ে থাকো অরিন। এই মেয়ে, তুমি আমায় এত ভালোবাসো কেন? কখনো যদি হারিয়ে যাই তখন কাকে ভালোবাসবে বলো? এই শুনো, তুমি যদি এরকম কথা আরেকবার মুখ দিয়ে বের করো তাহলে তোমার সাথে ব্রেকআপ করব, তাও চির জীবনের জন্য। কথাটা মনে থাকে যেন অরিন। এই না না, ওভাবে আর কোনো দিন বলবো না, তবুও তুমি আমায় ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি তো আবার আগের মতো অগুছালো হয়ে যাব। যাব না, তবে ওই রকম কথা যেন কোনো দিন আর না শুনি অরিন। আচ্ছা মহারানী, এই একটা ইয়ে দাও না অরিন। ইয়ে আবার কি? আজ প্রথম শুনলাম এই নামটা। মনে হয় নতুন কোনো চকলেট হবে, তাই না? এত ভাব নিতে হবে না, নিজ থেকে বলেছিলাম বলে দাম বেড়ে গেছে। ওকে, আমার ও কারো আদর ইয়ে টিয়ে কিচ্ছু লাগবে না। আমি তো আর নীলার মতো নই যে জোর করে আদায় করব অরিন। এই বলে মেয়েটা আকাশের দিকে তাকাতে লাগে। বুঝলাম অভিমানটা বাধা বেঁধেছে। কি আর করার, মহারানীর রাগ ভাঙাতে হল। ওর মুখটা নিচু করে কপালে একটা চুমু দিলাম। মেয়েটা কেমন শিহরে উঠে। এই অরিন, তুমি ঠিক আছো তো? ওভাবে ভয় কেঁপে উঠলে কেন? তোমার ভালোবাসার প্রথম ছোঁয়া পেয়েছি যে, তাই অরিন। খুব ভালোবাসা আমায়, তাই না? নিজের চাইতেও বেশি হয় দু হাতে দেখানো আমার পক্ষে সম্ভব না অরিন। পাগলিটাকে শক্ত করে জড়িয়ে বললাম, এভাবে ভালোবাসে যাবে তো? হুমমম ছাড়ার জন্য হাত ধরিনি, একসাথে বাচব বলো। হাত ধরেছি বুঝলে অরিন। এই বলে মেয়েটা আমার নাকের সাথে নাক লাগায়। পাগলিটা একটু বেশি ভালোবাসে, জানি না কি করে ওর ভালোবাসার ঋণ শোধ করব। কিছু সময় পর অরিন আমায় পাশে তাকাতে বলে। ওর কথা মতো পাশে তাকাতে দেখি নীলা ওর কয়টা ছেলে ফ্রেন্ড আর কিছু মেয়ে ফ্রেন্ড নিয়ে বসে আছে। তা ও আমাদের দিকে তাকিয়ে কি যেন বকবক করছে। নীলার দিকে তাকিয়ে বুঝতে পারলাম মজা নেওয়া যাবে,
আমি অরিনকে নিয়ে উঠে পড়লাম, তা দেখে নীলা ও উঠে পড়ে, কিন্তু আমরা এসে ওর একটু দূরে বসি, তা দেখে নীলা আবার ও বসে পড়ে। অরিনকে বসিয়ে ওর কোলে মাথা রাখলাম। তা দেখে নীলা ওর এক ছেলে ফ্রেন্ডকে নিজের কোলে রাখার বৃথা চেষ্টা করছে, কিন্তু ছেলেটা উল্টো উঠে বসে হিহিহিহি। বুঝলাম সুযোগ হাতের কাছে, তাই আর কি ওর দিকে তাকিয়ে অরিনের গালে লম্বা করে চুমু দিলাম। নীলাও এটা কপি করতে লাগলো, কিন্তু পারল না। পাশে থাকা একটি ছেলের গালে চুমু দিতে গেলে ছেলেটি উল্টো ওকে থাপ্পড় দেয়। তা দেখে আমি তো হাসতে হাসতে শেষ। নীলা রাগে গজগজ করে সেখান থেকে চলে যায়। খেয়াল করলাম ও একটা ফুসকার দোকানে গেছে। আমি ও অরিনকে নিয়ে ওই দোকানে ঢুকলাম। মামা আমাদেরকে 1 প্লেট ফুসকা দেন তো, আর ঝালটা একটু বেশি দিবেন, মিষ্টি যাতে খেতে পারি। আমার কথা শুনে অরিন বেশ লজ্জা পায়, কিন্তু নীলা রাগে লাও। কারণ তো আর আপনারাই জানেন, নীলাকে বলতাম আমি ফুসকা খাই না, কিন্তু আজ যে খাচ্ছি তাও ঝাল দিয়ে। মামা ওদের প্লেট দুটো দিবেন আর ঝাল কমিয়ে দিবেন। এখানে অনেক মানুষ আছে কি করে যে মিষ্টি খাওয়ার ধান্দা করে, ঈশ্বস যত সব বাজে লোক। নীলা আসছে আমার ভালো লোক। তো ম্যাডাম, আপনি মানুষের সাথে পুতুল খেলা করেন কেন? ছেলেদেরকে কষ্ট কেন দেন? নাগুলা ভালো কাজ। দেখুন আপনি কিন্তু পাবলিক প্লেসে বেশি বেশি বলছেন। নীলা বলতে পারলাম না, অরিন থামিয়ে দিল। এই যে আপনি ও চুপ হন। আর আমরা 1 প্লেটে খাবো না, 2 প্লেটও খাবো, তা আপনাকে বলতে হবে না। তাছাড়া মিষ্টি তো সবাই দিতে পারে না, তাই অনেকের গায়ে কথাটা বড্ড লাগো, বুঝলেন? অরিন ওয়ারে বাসটা তো খুব ভালোই দিল। আমি তনিলার মুখ দেখে আরো খুশি হলাম। হিহিহি, ওর মুখটা অপমানে কালো হয়ে গেছে। একটু পর ফুসকা চলে আসল। আমাদের ঠিকই একটা প্লেট বানানো হলো। অরিনকে কোলে বসিয়ে ফুসকা খেতে লাগলাম। ওর মুখে একটা ফুসকা দিচ্ছি আর ও আমার মুখে একটা দিচ্ছে। এভাবে আমাদের ফুসকা খাওয়া চলছে। আমি আড়ি চোখে তাকিয়ে দেখি নীলা যেন কি ভাবছে। ও হে, মনে পড়েছে নীলা ও একদিন আমার কোলে উঠে এভাবে বসে বসে ফুসকা খেয়েছিল, হয়তো স্মৃতিটা মনে করে কষ্ট পাচ্ছে, তাতে আমার কি, ওকে তো সঠিক পথে আনতেই হবে। একটু পর দেখলাম নীলা চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছে। আমরাও কিছু সময় পর চলে আসলাম। অরিনকে নিয়ে রাস্তার ধারে ধারে হাঁটছি। মেয়েটা খুব শক্ত করে হাতটি জড়িয়ে হাঁটছে। খুব ভালো লাগছিল ওর এরকম জড়িয়ে ধরাটা। একটু সময় ওর দেখলাম রিকশায় থাকা একটা মেয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করলাম, দেখলাম মেয়েটা আর কেউ না, নীলাই হলো মেয়েটা। আর অরিনের এরকম জড়িয়ে ধরা দেখে ও যে আমায় এভাবে জড়িয়ে হাঁটতে হয়তো ওই কথাগুলা ভাবছে। অরিনকে নিয়ে ওর বাসায় চলে আসলাম। ওকে ভিতরে দিয়ে আসতে গেলে মেয়েটা বাহানা করে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। অরিন আজ না, অন্য একদিন আসবো তো। অন্য একদিন কেন, প্রতিদিনও আসবে, কিন্তু আজ তোমায় আসতেই হবে। অরিন না না অরিন, তা হয় না। আজ প্রথম, তাও খালি হাতে কি করে ভিতরে যাই বলো? রে, মনে হচ্ছে আমাদের বিয়ে হওয়ার অনেক দিন হয়ে গেছে, যেন মশাই খালি হাতে ভিতরেই যাবেন না। চলো তাড়াতাড়ি, আব্বু আম্মু অপেক্ষা করছে। অরিন আব্বু আম্মু অপেক্ষা করছে মানে? আমি বলেছি তুমি আসবে, তাই। আর এত মানে করতে হবে না, চলো তাড়াতাড়ি। অরিন কিন্তু অরিন কে শুনে কার কথা আমায় আর কিচ্ছু বলতে না দিয়ে টেনে টেনে ভিতরে নিয়ে চলল। দরজা খোলাই ছিল, তাই ঢুকতে কোনো অসুবিধা হয়নি। মেয়েটা ঘরে ঢুকতেই চিল্লানি শুরু করে দেয়, আব্বু আম্মু তোরা কই, তাড়াতাড়ি এসো, দেখ তোমাদের জামাই এসেছে। অরিন হায় আল্লাহ, এই মেয়েটা নিশ্চয় আমায় খেয়ে ফেলবে। নিজের আব্বু আম্মুকে ডাকছে, তাও নিজের জামাইকে দেখানোর জন্য, অথচ আমার সাথে এখনো ওর বিয়েই হলো না। একটু পর দেখলাম একজন মহিলা ও একজন পুরুষ বের হয়ে আসছেন। অরিন ওদেরকে জড়িয়ে ধরে আমায় দিকে কি যেন ইশারা করে বলে।
ও তার মানে উনারাই ওর আব্বু আম্মু। আসো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? অরিনের আব্বু। জি আমি ভালো আছি, আপনারা? আর ভালো তাকি কি করে বাবা, অরিনের মুখে শুধু তোমার কথা শুনতে শুনতে কানি দুটো তালি লেগে গেছে। অরিনের আম্মু। সত্যি বাবা, আমাদের মেয়েটা তোমায় খুব ভালোবাসে। খেতে গেলে বলবে ঈশ্বস অয়নটা খাচ্ছি কি না, শুতে গেলে বলবে আব্বু অয়ন কি ঘুমিয়ে পড়ছে, এরকম হাজারো কথা বুঝলে। অরিনের আব্বু। আমি কোনো ওর না দিয়ে অরিনের দিকে চেয়ে আছি। মেয়েটা যে আমায় এত ভালোবাসে, আজ এখানে না আসলে তো জানতেই পারতাম না। সবার সাথে বসে গল্পে লেগে গেলাম। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, অথচ এখনো গল্প করছি। অরিন মাঝে মাঝে আমার জন্য চা নিয়ে আসছে, নতুবা কপি বানিয়ে আনছে কত কি। হঠাৎ কানে ভেসে আসল এশার আজান। সবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে গেলে আরেক সমস্যার সৃষ্টি হয়। তুমি এক পা এগোবে না, তোমার জন্য এত কষ্ট করে রান্না করেছি, আর তুমি না খেয়ে চলে যাবে, তা কি করে হয় বলো? অরিন, তুমি আবার কখন রান্না করলে? তুমি যত সময় ধরে আব্বু আম্মুর সাথে গল্প করছিলে না, এত সময়ে অনেক কিছু রান্না করে ফেলেছি। এমনকি তোমার পছন্দের হালুয়াও রেঁধেছি। অরিন, দেখ বাবা, মেয়েটা কত ভালোবাসে তোমায়, হয় তাহলে বল কি করে না খেয়ে যাবে? অরিনের আম্মু। কিন্তু আঙ্কেল। আর কোনো কিন্তু নয় বাবা, তুমি আর তোমার আঙ্কেল নামাজ পড়ে এসো, সবাই মিলে একসাথে খাবো। অরিনের আম্মু। কি আর করার, অগাধ্য থাকতে হলো। আঙ্কেল আর আমি নামাজ পড়ে এসে কিছু সময় গল্প করলাম। এর ভিতর অরিন আর আন্টি সবকিছু বেড়ে নিল। একসাথে খেতে বসলাম সবাই। আন্টি, অরিন, আঙ্কেল তিনজনই আমার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে, অথচ আমার খাওয়া অলরেডি শেষ। অয়ন, এই ফ্রাইটা একটু খেয়ে দেখো তো কেমন লাগলো। অরিন। অনিচ্ছা সত্ত্বেও খেতে হলো। তবে ফ্রাইটা খুব ঝাল ছিল। মুখে দেওয়ার সাথে সাথে ফর্সা গাল দুটো লাল হয়ে ওঠে। না কেশে আর পারলাম না, উহু উহু করে কেশে উঠলাম। আমার এই অবস্থা দেখে আন্টি পাশ থেকে উঠে আমার ধারে চলে আসেন। মাথায় হাত বুলিয়ে পানি এগিয়ে খেতে বললেন। কি মমতা! আন্টির হাত দুটোতে মনে হচ্ছে উনি অরিনের আম্মু না আমার নিজেরই আম্মু। আন্টির দিকে তাকাতেই আম্মুর অবহেলার কথা মনে পড়ে যায়। আর যাই হোক না কেন, আমার তো মামি আছেন, উনি তো আম্মুর থেকে কোনো অংশে কম না। এই ভেবে নিজেকে শক্ত করলাম। কিন্তু ঝালটা এখনো কমছে না। 2 গ্লাস পানি খেয়ে ফেললাম, তবু ও ঝাল কমার নামই নেয়। আম্মু তোমরা খাও, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। ফ্রিজ থেকে মিষ্টি দিব, তাহলে বোধহয় ঝাল কিছুটা কমবে। অরিন। এই বলে অরিন আমার হাত ধরে ওর রুমে নিয়ে যায়। রুমের দরজাটা লাগিয়েই আমার দিকে ঘোর মাখা চাহনিতে তাকালো। কি যেন ভাবল, এর পরপরই আমার ঠোঁটগুলা বন্ধ করে দেই। ইচ্ছে মতো শুষে ঝালগুলা তুলে নিতে লাগে। অরিন কিছু সময় পর ঠোঁট দুটোকে মুক্তি দিল। তাকিয়ে দেখলাম মেয়েটা বেশ লজ্জাও পাচ্ছে। এই তুমি পাগল হয়েছিলে নাকি? যখন ফ্রাইটা ঝাল বুঝলে তারপর খেতে গেলে কেন? ঈশ্বস, দেখো তো এখন মুখটা কেমন লাল হয়ে আছে। অরিন, এরকম মিষ্টি পেলে শুধু ঝাল কেন, আস্ত মরিচ ও চিবিয়ে খেতে পারব। অরিন আমার পেটে ঘুষি দিয়ে বলে, এহহ আসছে আমার মিষ্টি খেতে। তুমি জানো না ঝাল অনেক রোগের সৃষ্টি করে? তাহলে মিষ্টি খেয়ে লাভ হবে কি? অরিন, লাভ হবে কি না তা জানি না, তবে মিষ্টি তো পাব। বেশি বকবক করবে না। আর জিহাটা ও মনে হয় জ্বালিয়ে ফেলছ। মুখটার যে কি হাল করছ, ঘেমে তো পুরো শেষ হয়ে যাচ্ছ। অরিন। এই বলে অরিন নিজের ওড়না দিয়ে আমার ঘামগুলা মুছে দেয়। ওর হাতের ছোঁয়ায় আমি যেন পৃথিবীর সব সুখ অনুভব করতে পেলাম। অরিন, হুম্মম বলো। অরিন, আমায় আরেকটু আদর করো না, খুব ভালো লাগছিল তোমার মিষ্টিটা।
উফ বাবা, এখনো আমাদের বিয়ে হয়নি, তাহলে মাথায় এসব বাজে বাজে চিন্তা আসে কেন? অরিন ওই সময় দিল, এখন আবার দিল, সমস্যা কি? তুমি দেখ নাই ওই সময় কেন দিয়েছিলাম? অরিন হুমম, দেখেছিলাম আমি ঝালে শেষ হয়ে যাচ্ছি তাই মিষ্টি পেয়েছি। হুমম, না হয় দিতামই না। অরিন ওহহ, এই কথা। আচ্ছা, তাহলে আমি আবার ঝাল খেয়ে আসি, তখন আবার মিষ্টি পাবো নাকি? তোমাকে আর ঝাল খেতে হবে না, চোখ বন্ধ করো, ঝাল মিষ্টি সব খাইয়ে দিচ্ছি। অরিন সত্যি? মিথ্যা হলে আর কি আমি চলে যাই? অরিন এই না না, আমার মিষ্টি লাগবে, তুমি যেও না। এই বলে চোখ দুটো বুজে রইলাম। কিছু সময় পর কার যেন ঘন ঘন শ্বাস গায়ে পড়তে লাগে। তাকিয়ে দেখি আমার মায়াবী পাখিটার চোখ দুটো আমায় কি যেন বলছে। মেয়েটা সত্যি অদ্ভুত, ভালোবাসার জন্য কত কি করতে রাজি হয়। এবার হলো। অরিন হলো, তবে আরেকবার হলে ভালো হতো। শয়তানি বুদ্ধি ছাড়া মাথায় আর কিচ্ছু আসে না, তাই দাঁড়াও, তোমার শয়তানি বের করছি। অরিন এই বলে মেয়েটা আমার মারতে লাগে। নরম হাতের মার খেতে অনেক ভালো লাগছিল, কিন্তু তার বেশি সময় থাকল না। ও আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমার পাশে শুয়ে বলতে লাগে, এই আমাদের বিয়ে কোনো দিন হবে? আমার আর তোমায় ছাড়া থাকতেই ভালো লাগছে না। অরিন পাগলিটাকে জড়িয়ে বললাম, এখনো পড়াশোনা করছি, যতদিন না পড়াশোনা শেষ হচ্ছে আর আমি কোনো কিছু না করছি ততদিন অপেক্ষা করতে হবে। ততদিন কেন? তুমি চাইলে এখনই কোনো সরকারি পোস্টে জব করতে পারবে, না হয় নেতা বা মন্ত্রীও হতে পারবে। অরিন ওসব নাম কখনো যেন আর না শুনি। তুমি জানো না আমার আব্বু আম্মু এমপি মন্ত্রী হতে গিয়ে আমায় কিরকম অবহেলায় ফেলেছিল? তাহলে আমাদের ভবিষ্যৎ সন্তানের কথা চিন্তা করো, যদি তাদেরও এরকম হয় তাহলে কি হবে? না না, তোমায় ওরকম কিচ্ছু করা লাগবে না, তুমি একজন বিজনেসম্যান হবে আর আমায় তোমায়ের সাথে সাথে রাখবে। আমাদের বাবুগুলাকে দুজন মিলে ভালোবাসব। ওদের কখনো অবহেলা কি বুঝতেই দিব না। অরিন হুমম, আমার একই চিন্তা ভাবনা। পড়াশোনা শেষ করে ভালো একজন বিজনেসম্যান হব, নিজের নামটা কীর্তিমান বানাবো, আমাদের সন্তান আর তোমায় যেন সবসময় কাছে রাখতে পারি তার ব্যবস্থা করব। হুমম। অরিন আচ্ছা, এখন আমি যাই, আঙ্কেল আন্টি না জানি কি ভাবছে। ওই এত বেশি বলতে হবে না তোমায়। আর আব্বু আম্মুর আমার প্রতি বিশ্বাস আছে, তাদের এই বিশ্বাসকে কখনো নষ্ট করব না, এটা ওরা ভালো জানে। অরিন তার মানে আমার বউটা খুব লক্ষ্মী হবে। জানি না, আল্লাহর কাছে দোয়া করো, হতেও পারি। অরিন বলতে হবে না, তোমাকে পাওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করি। ঈশ্বস বরটা দেখি আমায় পাওয়ার জন্য খুব পাগল হয়ে উঠেছে। অরিন হুমম, এই আমি এখন যাই, অনেক রাত হয়ে যাচ্ছে। আজ থেকে গেলে হয় না? জানো আমার না খুব শখ হয় তোমার বুকে ঘুমাবো। অরিন ঘুমাবে? বিয়েটা হয়ে যাক, এরপর থেকে প্রতিদিন আমার বুকে লুকিয়ে থাকবে। এখন আমায় যেতে দেও বাবু। অরিন মন খারাপ করে বলে, যেতেই হবে, থেকে গেলে হয় না। অরিন পাগলিটাকে কাছে টেনে কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, না গেলে লোকজন আজেবাজে বলাবলি করবে। হুমম, ঠিক আছে, বাসায় গিয়ে কল দিও, আর কাল সকালে যেন ঠিক সময়ে বাসার নিচে পাই। অরিন আচ্ছা। এই বলে অরিনকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। সবাই রয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছে, কিন্তু বিয়ের আগে কি করে থাকবো এই ভেবে আর থাকলামই না। বাসায় এসে মামা মামির সাথে আবার খেতে হলো। না খেলে উনারা না খেয়ে থাকবেন, তাই অল্প হলেও খেতে হয়েছে। বালিশে মাথা রেখে শুতে গেলেই অরিনের মুখটা ভেসে ওঠে। মেয়েটা মনে হয় একটু বেশি ভালোবাসে আমায়, না হলে আমায় নিয়ে এত চিন্তা করত না। হায় আল্লাহ, বাসায় পৌঁছে ওকে ফোন করিনি। ঈশ্বস পাগলিটা হয় ভাবছে এখনো বাসায় আসেনি। এই ভেবে ওকে ফোন দিলাম।
রিংটা বাজতেই কলটা রিসিভ হয়ে গেল। মনে হয় আমার কলের অপেক্ষায় ছিল। এত সময়ে বাসায় পৌঁছেছ তাই না, অরিন? আরে না, বাসা তো এত দূরে না। আসলে মামা মামিকে টেবিলে বসা দেখে তোমার কথা ভুলে গেছি, তাই তোমায় জানাতে একটু লেট হয়ে গেছে। এত বনিতা না করে বলো, কোনো মেয়ের সাথে রাস্তায় হাঁটতেছিলে, অরিন? আমার এত মিষ্টি বউ থাকতে অন্য মেয়ের সাথে হাঁটা প্রশ্নই আসে না। এত তৎ পাম দিতে হবে না। আর তুমি জানো তুমি বাসায় পৌঁছেছ কি না, এই টেনশনে এত সময় ধরে বসে আছি। আর তুমি কি না ভুলেই গেছ? এই তোমার ভালোবাসা, অরিন। পাগলিটারও গলা কেমন ভেজা ভেজা লাগছিল। শিওর মেয়েটা এখন কান্না করছে। উফ, আমি ও যে কি করে একটা মাত্র বউকে ভুলে যাই আল্লাহ। এই বাবু কান্না করছো কেন? সত্যি আমি ভুলে গেছি। প্লিজ তুমি কেঁদো না, তোমার কান্না শুনলে অনেক কষ্ট হয় আমার। তুমি ফোন রাখো, আমি ঘুমাবো, অরিন। এই বলে পাগলিটা ফোন কেটে দেয়। জানি রাগ করছে, তাই আবার ও কল করলাম, কিন্তু ফোন সুইচ অফ আসছে। 7-5 না ভেবে ওর বাসায় আসতে লাগলাম। না গেলে আজ আর ঘুমাবে না, কেঁদেই সারাটা রাত পার করিয়ে দিবে। অনেক কষ্ট গ্রিল গেট পাশ করে ওর রুমের জানালার কাছে গেলাম। রুমের দিকে তাকিয়ে দেখি পাগলিটা বালিশে মাথা গুজে কান্না করছে। জানতাম তো কাঁদবেই, তাই তো আমার আশা। জানালাটা গ্লাসের ছিল, তাই আস্তে করে টোকা দিলাম। ও যখন শব্দ শুনতে পেল তখনই জানালায় তাকিয়ে দেখে আমি বিছানা থেকে এক লাফ দিয়ে জানালোর ধারে চলে আসে। তাড়াহুড়া করে জানলাটা খুলে আবার কি যেন ভেবে চলে যায়। বুঝতে পারলাম অভিমানটা নতুন করে জেগেছে। কি আর করার, ভিতরে ঢুকে মহারানীকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। অনেক কথা বলে যাচ্ছি, কিন্তু অরিন চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এই আমি তো সরি বলছি, তাহলে কথা বলছো না কেন? আমি কে হই যে আমায় সরি বলতে হবে? আর আমি তো আপনার কেউ না, তাহলে কথা বলতে যাব কেন, অরিন? ওহহ, তুমি তো আমার কেউ না, আমি তো ভুলেই গেছি, নীলাই আমার সব, তাহলে তোমার কাছে আসলাম কেন? চলে যাই আমার নীলার কাছে, মেয়েটা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। এই বলে অরিনকে ছাড়তে গেলে পাগলিটা হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে। পিছন থেকে ঘুরে আমার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে। তুমি তো আমায় কিছু দিন ধরে ভালোবাসছো, কিন্তু আমি সেই আগে থেকে তোমায় একা একা ভালোবাসে আসছি। তাহলে আমার ভালোবাসার মর্মটা বুঝবে কি করে? আর এখন কষ্ট দেওয়ার জন্য বলছো নীলার কাছে চলে যাবে, তাহলে কেন আমার কাছে আসলে যাও না? চলে যাও, অরিন। আমায় এভাবে জড়িয়ে ধরলে কি করে যাব? ছাড়ব না কোনো সময়ই। প্রয়োজনে আরো শক্ত করে জড়িয়ে ধরব, হুহু হুহু, অরিন। এই বলে পাগলিটা আরো জোরে জোরে কাঁদতে লাগে। কোনোভাবে ওর কান্নাটা থামাতে পারছি না। অরিন, এই অরিন। ফুপিয়ে ফুপিয়ে জবাব দিল, হু, অরিন। এভাবে কান্না করলে তো আঙ্কেল আন্টি চলে আসবে। এই কথা শুনে কান্না থামিয়ে ফেলে আমার মুখের দিকে একঘরে তাকিয়ে থাকে। কি যেন খুঁজছে আমার মাঝে, হয় তো ভাবছে আমার চোখে ওর প্রতি ভালোবাসা আছে কিনা। এই পাগলি আমার চোখ কি বলে এখনো খুঁজে পাওনি তুমি? হুমমম পেয়েছি, তবে ভালোবাসা না, ছাই পেয়েছি, অরিন। হিহিহি, সত্যি? এই একদম হাসবা না, দাঁত ভেঙে ফেলব কিন্তু। আমায় কষ্ট দিয়ে এখন হাসা হচ্ছে, খুব ভালো লাগে আমায় কষ্ট দিতে, তাই না, অরিন? কি বলছো তুমি? তোমায় ভালোবাসি কষ্ট দেওয়ার জন্য নয়, সুখ দেওয়ার জন্য। এই বলে পাগলিটাকে জড়িয়ে নিলাম। অরিন ও নিজের সারা শক্তি দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তুমি এত রাতে এত কষ্ট করে এখানে আসলে কেন, অরিন? হু বললেই হলো, আমার লাল টুকটুকি বউটা অভিমান করে কান্না করবে আর আমি ঘুমিয়ে যাব, তা তো হয় না। তাহলে কাঁদাও কেন, অরিন? এই যে কথা দিল আমার কাঁদাবো না।
জানো তুমি অগুছালো তাই তোমায় ভালোবাসেছি কারণ তুমি ভালোবাসারও গুরুত্ব বুঝবে কিন্তু তুমি উল্টো আমায় কষ্ট দাও অরিন। আর দেব না তো। মনে থাকে যেন অরিন। হুমমম থাকবে। তাহলে এখন আমার বউটার অভিমান ভাঙলে যাই। হুমমম যাও, আর গিয়ে ফোন দিবে না, যদি ফোন না দাও তাহলে সারা রাত কাঁদব কিন্তু অরিন। না না তোমায় কাঁদতে হবে না। এই যে আমি যাচ্ছি গিয়েই তোমায় ফোন করে জানাবো। এই বলে চলে আসতে লাগলাম। জানালার কাছে আসতেই পাগলিটা দৌড়ে আসে। ওকে এভাবে আসা দেখে থেমে যাই। আমার কপালে চুমু দিয়ে বলে সাবধানে যেও আর কাল সকালে যথাসময়ে যেন পাই অরিন। জি আজ্ঞা। এই বলে বাসায় চলে আসলাম। রুমে ঢোকার আগে আগে অরিনকে ফোন করে জানিয়ে দিলাম। না জানালে তো শুনলেনি সারা রাত নাকি কান্না করবে। ওর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পর কিসের শব্দ শুনে ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলাম মোবাইলটা বাজছে। দূর এই রাতের বেলা আবার কে ফোন দিল। স্ক্রিনের দিকে না তাকিয়ে এই কলটা ধরলাম। এই কে রে এই রাতের বেলা আবার ফোন করে ডিস্টার্ব করতেছে। আমি তোমার কে রে হই তাই না? গলার ভয়েসটা শুনে এক ঢুক গিললাম। চোখগুলা কচলিয়ে স্ক্রিনে ভালো করে তাকিয়ে দেখি অরিনের 13টা মিস কল 7টা মেসেজ। সাথে সময় সকাল 10টা বেজে 15 মিনিট। ও আল্লাহ হে আমি কি দেখি, চোখটা বুঝতেই এত সকাল হয়ে গেল কিভাবে? নিশ্চয় কেউ টাইম মিশনে আমায় ঢুকিয়েছে। জানো অরিন আমি আর তুমি এখন টাইম মেশিনের ভিতরে আছি। এই তো কিছুক্ষণ আগে তোমার সাথে দেখা করে আসলাম অথচ এখন দেখ সকাল বেজে 10টা বাজে। আল্লাহ যে মানুষকে এত বুদ্ধি দিছে এই টাইম মেশিন না বানালে বুঝতেই পারতাম না। ওই আরেকবার যদি তর মুখ দিয়ে কোনো কথা বের হয় তাহলে তোকে আমি খুন করে ফেলব অরিন। তত তুমি মেয়ে হয়ে আমায় খুন করতে চাচ্ছ হায় আল্লাহ তুমি তপরে জেলে যাবে। চুপ কর তুই, দেখ কয়টা বাজে। তোকে সেই কখন থেকে কল দিচ্ছি মেসেজ করছি বাট তর কোনো খবরই নাই। আর তুই আমায় বোকা বানানোর জন্য বলছিস টাইম মেশিনে আছি আমরা অরিন। চুপ হয়ে গেলাম। মেয়েটা রেগে গেলে আমায় তুই করে বলা শুরু করে। কপাল ভালো রাখতে হলে চুপ হয়ে থাকাটা শ্রেয় হবে। তোকে আমি 5 মিনিট সময় দিলাম এর ভিতরে যেন আমার বাসার নিচে পাই। না হলে তুই আর কোনো দিন আমার মুখ দেখতে পারবি না অরিন। এই না না তুমি ওভাবে বলো না। তুমি ঘড়ি দেখ আমি 5 মিনিটের ভিত। কে শুনে কার কথা এর আগেই লাইনটা কেটে দেয়। ওকে আর ফোন দিয়ে সময় নষ্ট করলাম না। কোনো মতে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। দৌড়াতে দৌড়াতে ওর বাসার কাছে আসলাম। উফফ সেইভাবে হাঁপানি পাচ্ছে। এত দৌড় মনে হয় জীবনে ও দেই নাই। কিন্তু মহারানীকে খুশি রাখার অন্য কোনো পথ ছিল না। পকেটে থাকা মোবাইলটা বের করে দেখি 5 মিনিটের উপর চলে গেছে। হায় আল্লাহ তুমি অরিনের উপর রহম করো। আল্লাহ কাছে দোয়া করতে করতে ওদের বাসার নিচে আসলাম। যেই গেটের দিকে চোখ গেল অমনি আমার চোখগুলা চড়ক গাছে উঠে যায়। কারণটা হলো আমার সামনে কোনো এক পরীকে দেখতে পাচ্ছি। নীল শাড়ি হাত ভর্তি চুড়ি, মুখে কোনো মেকআপের নাম গন্ধই নেই, নীল কানের দুল উফফ এত সুন্দর লাগছে যে আমি ভুলেই গেছি এটা আমার অরিন। ওই এভাবে হাবলার মতো চেকি দেখ অরিন। আকাশ থেকে ভুলে আসা নীল পরীকে পাম দিতে হবে না। আর মুখের এই অবস্থা কেন, ঘেমে তো একাকার হয়ে গেছ অরিন। আমি ওর কোন কথাই শুনছি না, শুধু ওর দিকে চেয়ে আছি। আজ যে অরিনকে নীল শাড়িতে এত সুন্দর লাগছে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। একটু পর কারো হাতের ছোঁয়া পেয়ে ঘোরটা কাটে। ভালো করে খেয়াল করে দেখি অরিন টিস্যু দিয়ে মুখের ঘামগুলা মুছে দিচ্ছে। আমার হাত টেনে নিয়ে ওর গাড়িতে বসালো। অরিনের নিজস্ব কার ছিল এটা আগে তো জানতাম না।
আর যাই হোক, মেয়েটা আমার হাত ধরে বসে আছে। প্রায় 2 ঘন্টা জার্নির পর দেখলাম আমার এক পরিচিত টাউনে আসছি। এটাই ছিল আমার শৈশব স্থান, যা ভুলে যেতে চেষ্টা করছি। এই ভেবে মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ কেন? না, জায়গাটা চিনতে পারছো না, অরিন? জায়গা চিনতে পারবো না এটা কোনো কথা হলো? তবে মন খারাপ হওয়ার কারণ হলো আমি এখানে কোনো দিন আসতে চাইনি, তাই। কথাটা মনে মনে বললাম। অরিনকে আর শুনতে দিলাম না। জানো, ওই দিন তোমার আব্বু আমার মাথায় হাত বুলিয়ে কি বলেছিলেন? অরিন। অরিনের কথা শুনে ওর দিকে তাকালাম। ও বুঝতে পারছে আমি ওরের আশা করছি। ওই দিন আঙ্কেল বলেছেন আমি যেন একটি বারের জন্য হলে তোমায় উনাদের বাসায় নিয়ে যাই। আমি জানি তুমি আমার কথা উল্টাবে না, তাই তোমায় বলার প্রয়োজন বোধ না করেই নিয়ে আসছি, অরিন। অরিনের কথা গুল শেষ হতেই পাশে তাকায় দেখি আমরা পৌঁছে গেছি। বাসাটা অনেক বড়। আগের চেয়ে এখন আরো সুন্দর হয়েছে। বাসার দিকে চোখ পড়তেই ছোটবেলার স্মৃতিগুলা ভেসে ওঠে। আব্বু আম্মুর অবহেলার দৃশ্যগুলা ভাসতে লাগে। নতুন করে শুরু হয় ওদের প্রতি ঘৃণা। আমরা বাসার কাছে চলে আসতেই নেমে পড়লাম। অরিন আমার একটা হাত শক্ত করে জড়িয়ে আছে। সাথে ওর বকবক আছেই। এই তুমি কথা বলছো না কেন? না, এই বাসার কোনো কিছুই চিনতে পারছো না, অরিন? অরিনের ওরে কি বলবো ভেবে পাচ্ছি না। আর বলবো বাকি এখানের সবকিছুই আমার অতি চেনা জানা। তবে এই বাসায় থাকা দুটো লোকের প্রতি খুব ঘৃণা হয়, আর তারা হলো আমার বাবা মা। ওদের কথা মন হতেই কিচ্ছু ভালো লাগছে না। জানো, অয়ন আঙ্কেল আমায় বলেছেন আমি যদি তোমায় এখানে নিয়ে না আসি তাহলে আমায় তোমার বউ হতে দিবে না, অরিন। অরিনের এ কথা শুনে রাগটা সপ্তম আকাশে উঠে যায়। গলাটা কর্কশে পরিণত হয়। কি বললে তুমি? আঙ্কেল বলেছেন যদি কোনো দিন তোমায় এই বাসায় নিয়ে আসতে পারি তাহলে আমি তোমার বউ হতে পারবো, অন্যথায় না, অরিন। বাসায় চলো, এখানে আর কোনো দিন আসব না। এই বলে পিছু হাঁটতে চাইলে অরিন হাত ধরে ফেলে। কেমন অনুরোধ মাখা চাহনির ছাপ নিয়ে আমার পানে চেয়ে থাকে। তুমি ওভাবে যেও না প্লিজ। আর না হয় শুধু একবারের জন্য হলে ভিতরে ঢুকে বেরিয়ে আসব, অরিন। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখগুলা কেমন ছলছল করছে। হয়তো আমায় না পাওয়ার ভয়টা বুঝাতে চাচ্ছে। ওদের সাহস হয় কি করে তোমায় এই কথাটা বলার? আর ওরা আমার কে হয় যে ওদের অনুমতি ছাড়া তুমি আমার বউ হতে পারবে না? তাছাড়া আমি ওদের খাইও না, তাদের টাকায় আরাম আয়েশও করি না। তাহলে তারা কেন আমার উপর অধিকার খাটাবে? অরিন আমার গাল চেপে বলতে লাগে, তুমি এভাবে রাগ করছো কেন? ওরা তোমারই মা বাবা, হয় উনারা একটা ভুল করে ফেলেছেন, তার জন্য এখনো নিজেকে আলাদা রাখবে নাকি? আর উনাদের অনুমতি ছাড়া বিয়ে করলে আমার কখনো সুখী হতে পারবো না, অরিন। ওরা কোনো ভুল করেনি অরিন। ওরা বুঝে শুনে আমায় অবহেলা করত, আমায় কোনো গুরুত্ব দিত না। আর তুমি যে বললে উনাদের অনুমতি ছাড়া বিয়ে করলে আমরা সুখী হতে পারবো না, এটা কিন্তু ঠিক বলনি। তবে যদি ওরা আমার পিতামাতা হতো তাহলে হয়তো তোমার কথাটা মানতাম। কেন উনারা কি তোমায় ছেলে হিসেবে স্বীকার করেন না, অরিন? করেন কি না করেন এতে আমার কিচ্ছু যায় আসে না। এখন চলো, এই বাসার ভিতরে আর যাব না। তোমায় না বলে নিয়ে আসায় তুমি এমন করছো, তাই আসলে আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো, তাই জানাতে ইচ্ছে করেনি। আর এটাও ভেবেছিলাম আমার কথা ভেবে তুমি আবার ফিরে আসবে উনাদের মাঝে। কিন্তু না, তা আর হচ্ছে না। হবেই কি করে? তুমি আর আমায় ভালোবাসো না, অরিন। কথাগুলা বলদে গিয়ে কেঁদে ফেলে। ওর যে কান্না আমার সহ্য হয় না। পাগলিটা বলে ফেলল আমি ওকে ভালোবাসি না, কিন্তু ও কি করে বুঝবে ওর জন্য আমি পাহাড় জয় করতেও রাজি থাকি। বেশি চিন্তা না করে অরিনকে বুকে জড়িয়ে নিলাম।
বুঝতে পারছে আমি ওর সাথে ভিতরে যাব, তাই হয়তো আমায় সারা শক্তি দিয়ে জড়াতে চাচ্ছে। ভিতরে ঢুকেই চলে আসব কিন্তু। মম, অরিন। এই বলে অরিন আমার হাত ধরে ভিতরে আসতে লাগে। গেইটের দ্বারে আসলে আরেক বিপত্তি দেখা দেয়। দারোয়ান চাচা কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছিল না। দেখুন চাচা, আপনি জানেন না আমি কে। তাই বলছি, নাম না জানার আগে আগে গেইটটা খুলে দিল আপনারই ভালো হবে। দেখ বাবা, তোমায় এত করে বললাম আমি এখানে টাকা দিয়ে চাকরি করছি। মাস শেষে আমার প্রাপ্য মজুরি পাই, প্রয়োজনে আরও এক্সট্রাও পাই, তাহলে আপনার ধমক আমার কিচ্ছু করতে পারবে না দারোয়ান চাচা। আচ্ছা চাচা, আমরা না হয় ভুলে গেছি আপনি মাস শেষে টাকা পান, এখন তো জানলাম, তাহলে আমাদের ভিতরে যেতে দিন। না বাবা, আমাদের রুলসে অপরিচিত কাউকে ঢুকতে দেওয়ার পারমিশন নাই। এতে আপনারা আমায় টাকা দেন আর যাই দিয়ে খুশি করার চেষ্টা করেন, আমি কোনোভাবে নিব ও না। আর গেট খুলে দেওয়া তো দূরের কথা দারোয়ান চাচা। চাচা, আপনার এত সময় নষ্ট করার জন্য সরি। আর ও হচ্ছে অয়ন, আপনাদের স্যার ম্যাডামের ছেলে। এখন তো আমাদের ভিতরে যেতে দিবেন। অরিন। অরিনের কথা শুনে দারোয়ান চাচা কেমন ছোট হয়ে গেলেন। হয়তো ভাবছেন উনার চাকরিটা খেয়ে ফেলতে পারি। কেমন করে যেন ঘেমে যাচ্ছেন। চাচা, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি আপনারা কোনো ক্ষতি করব না, বরং আপনাকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল। আর আপনার মতো এরকম কজন লোককে এতটা সৎ পাওয়া যায় বলুন, তাহলে আপনার ক্ষতি করা আমার পক্ষে কেন কারো পক্ষেই সম্ভব নয়। কথাগুলা বলা শেষ হতে না হতে দারোয়ান চাচা গেটটা খুলে দিলেন। এক পা করে সামনে এগুতে লাগলাম। দরজার কাছে চলে আসতেই খেয়াল করলাম দরজাটা খোলা, তাই নক না করেই ঢুকে পড়লাম। ঘরের ভিতর ঢুকতেই পুরনো স্মৃতিগুলা চোখের সামনে খেলতে লাগে। আব্বু আম্মু কিভাবে তাদের কাজ নিয়ে পড়ে থাকতো আর আমি কিভাবে বসে বসে কাঁদতাম, ওই দৃশ্যগুলা বেশি বেশি ভাসতে লাগে। ভিতরে ঢুকে সামনে তাকিয়ে দেখি একজন মহিলা হাতে একটা ফাইল নিয়ে কে যেন দেখছেন আর সিঁড়ি বেয়ে নামছেন। পাশে উনার পিয়ে হয়তো কিছু বুঝাতে চাচ্ছেন। আর উনি কেউ না, আমার মা। পাশের রুম থেকে অনেক মানুষের আলোচনাময় ধ্বনি শোনা যাচ্ছে। হয়তো আমার জনক কোনো মিটিং করছেন, তাতে আমার কি? আমি তো ভিতরে ঢুকে গেছি, এখন তো চলে যাব। কথাগুলা ভাবছিলাম, তখনই মনে হলো মা জননী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। হয়তো বিশ্বাসই করতে পারছেন না আমি ফিরে এসেছি। কেমন ঘোর লাগা চাহনিতে চেয়ে রইলেন আমার দিকে। হাতের ফাইলটা পিয়ের কাছে দিয়ে দ্রুত পায়ে আমার কাছে আসতে লাগেন। দেখলাম আম্মুর চোখের কোনা কেমন ভিজে আসছে। তাতে ও আমার কি? উনি তো আর আমার আম্মু না। আম্মু আমার গালে মুখে অনবরত চুমু দিচ্ছেন আর বলতে লাগেন, বাবা আমার বিশ্বাসই হচ্ছে না তুই ফিরে এসেছিস। তোকে যে কতদিন পর দেখলাম, মনে হচ্ছে এতদিন আমি শূন্য ছিলাম। বাবা রে, তোকে খুব মিস করতাম। প্রতিদিন রাত তোর কথা স্মরণ করে কাঁদতাম। তোর কি একেবারে রজন্য ও আমাদের কথা মনে হয় না? এতটা খারাপ লাগে আমাদের। আম্মু। আম্মুর কথাগুলা শুনে একজন লোক দৌড়ে আব্বুর রুমের দিকে গেল। কিছু সময় যেতে না যেতে আব্বুও চলে আসলেন। আমি উনার দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেই। অরিন, আমি তোমার কথা রেখেছি, তুমি বলেছিলে ভিতরে ঢুকেই বেরিয়ে আসব, এখন তো আমরা যেতে পারি। এই বলে অরিনের হাত ধরে বেরিয়ে আসতে লাগলে মেয়েটা স্টিলের মতো দাঁড়িয়ে যায়। চোখের ইশারায় বলে আম্মুর দিকে তাকাতে। দেখলাম আম্মু কেঁদে একাকার হয়ে গেছেন। চোখের পানিগুলা অনবরত ঝরছে। অয়ন বাবা, তুই আর ফিরে যাস না। তুই জানিস তোকে আমি গর্ভে রেখেছিলাম, কতটা কষ্ট করে তোকে জন্ম দেই, আর তুই ছোট একটা ভুলের জন্য আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করিস। আম্মু কোনো সন্তানকে জন্ম দিয়ে দিল, এই মাতার কাজ শেষ হয়ে যায় না। ওই সন্তানকে সুষ্ঠুভাবে বড় করে সময়মতো শাসন করা, আদর ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করা, যা প্রতিটা মার দায়িত্ব কর্তব্য।
কিন্তু আপনি কি এগুলার মধ্যে কোনো একটি কর্তব্য পালন করেছেন, না স্বইচ্ছায় কোনো দায়িত্ব নিয়েছেন, না এর মাঝে কোনোটাই করেননি, তাহলে মা বলে দাবি করেন কি করে? কথাগুলা খুব জোরে বললাম। বুঝতে পারলাম কেউ আমার হাত ধরে আছে। ভালো করে বুঝার চেষ্টা করে দেখলাম অরিন হাত ধরে শান্ত হতে বলছে। দেখ বাবা, ওই সময় আমরা বুঝতে পারিনি তোর গুরুত্বটা, কিন্তু তুই চলে যাওয়ার পর থেকে আমাদের প্রতিটা রাত জেগে কাটাতে হয়েছে। তুই যদি আবারও চলে যাস তাহলে সেই আগের মতো আমাদের রাত কেঁদে কেঁদে পার করতে হবে। আব্বু এসব বাংলা ছবির ডায়লগ না দিলেই ভালো। আর বললেন না ওই সময় ব্যস্ত ছিলেন। আরে আপনাকে কি বলবো যে তার সন্তানকে সময় দিতে পারে না সে আবার কোনো ধরনের বাবা হয়? আর হে, যদি সন্তানকে সময় দিতে না পারেন তাহলে সন্তান জন্মাতে গেলেন কেন? দেখ বাবা, তুই অনেক কষ্টে বড় হয়েছিস তা আমরা জানি, কিন্তু আজ থেকে তোকে কোনো কষ্ট করতে দিব না। অবহেলা কি জিনিসের আশেপাশেও আসতে দিব না। আম্মু এরকম কথা অনেকেই বলে, আর আপনাদের ব্যস্ততা তো এখন আরও বেড়েছে, তাহলে সময় কই পাবেন? আর যাই হোক না কেন আমি তো আর থাকব না, তাহলে এসব কথা বলে বা লাভ কি? বাবা, আমরা তোর কাছে মাফি চাচ্ছি, তবুও প্লিজ আমাদের ছেড়ে যাস না। আমরা চাই না তোর বাকি জীবনটা অবহেলায় কাটুক। আব্বু হাহা হাসার কথা বললেন আপনি? জীবনটা যখন গড়ার সময় ছিল, কোনো পথে চলব, কিরকম হয়ে উঠব, ওই শৈশব সময়ে তো আর কেউ পাশেই ছিলেন না। অনেক কষ্টে বড় হয়েছি, সবসময় অগুছালোভাবে চলাফেরা করেছি, কিন্তু অরিন নামের মেয়েটা আমার জীবনটা বদলে দিয়েছে। ওর ভালোবাসা দিয়ে আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছে। ওহহ, তাহলে আমাদের বউ মা হয়েই গেলে তুমি। আব্বু ও হেলো, আপনারা কেউ আমার কোনো রিলেটিভ ননছ, আমার বউকে হবে তা আপনাদের ডিসাইড করে দিতে হবে না, বুঝলেন? যারা নিজের একমাত্র ছেলেকে সময় দিতে পারে না বরং অবহেলা দেখাতো, তাদের কোনো হক নেই আমার উপর, বুঝলেন? নেক্সট টাইম যেন এরকম আর কোনো উক্তি না শুনি। আর অরিন, চলো আমরা বেরিয়ে পড়ি। আম্মু অরিনের কাছে এসে ওর কপালে চুমু দিয়ে হাত বুলিয়ে বলতে লাগেন, মা তুই পারবি আমাদের ছেলেটাকে আবার ফিরিয়ে দিতে? আমাদের ছেলেটা ছাড়া কতটা কষ্টে ছিলাম তা শুধু আমরা জানি। অরিন মা, তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলেটাকে আবার আমাদের ঘরে নিয়ে আয় প্লিজ। আম্মু আম্মু আপনি কি করছেন এসব? আমার হাত ছাড়ুন, আর আমি তো আপনার মেয়ে হই, তাহলে মা মেয়ের কাছে অনুরোধ করে কি করে? অরিন বুঝে গেলাম ওরা এখন মা মেয়ে হয়, তো জবাই হব আমি, কিন্তু আমি কোনোভাবে রাজি হব না। অরিন চলো, উনাদের হয় তো ডিস্টার্ব দিচ্ছি। উনারা ব্যস্ততার মাঝে ও আমাদের সাথে সময় কাটিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। অয়ন তুমি আম্মুর কাছে এসো। অরিন আমার তো মামিই আমার আম্মু, তাহলে আগে মামির কাছে চলো, তখন না হয় মামির কাছে যাব। তুমি মামিকে যতই আম্মু ডাকো, কিন্তু উনি তোমার প্রকৃত আম্মু। এখন উনার কাছে এসো। অরিন অরিন তুমি ভালো জানো আমি তোমার কোনো কথা উল্টাতে পারি না, কিন্তু এরকম কথা জীবনেও শুনতে পারবো না। ওহহ, তাহলে যদি এখন বলি আমায় ভালোবাসতে চাইলে আম্মুরোর কাছে আসো, তখন ও কি না বলবে? অরিন হুম্মম না বলবো? বাহহ, ভালো তো। আচ্ছা তুমি একটা ডিসিশন নাও, যদি আমায় ভালোবাসতে চাও তাহলে আম্মুর কাছে আসা লাগবে, আর যদি আম্মুর কাছে না আসো তাহলে আমায় ভালোবাসতে পারবে না। অরিন ওকে, তোমায় ভালোবাসা লাগবে না, আমি চললাম। সত্যি তুমি আমায় ভালোবাসবে না? অরিন না। ওরটা শুনে মেয়েটার হাসি মাখা মুখটা মুহূর্তেই কালো হয়ে ওঠে। হয়তো আমার এরকম ওর আশা করেনি, কিন্তু আমি ও কি করব, ওরকম আম্মু আমার তো কোনো দরকার নেই, যে কি না আমায় সময় দিতে পারেনি। অরিন মা, তুই আমার জন্য তোর ভালোবাসাটা নষ্ট করিস না। ও নাই আমায় নিজের মা না মানুক, তবু ওকে দূর থেকে দেখে যাব।
তবুও তুই আমার জন্য নিজের ভালোবাসাটা নষ্ট করিস না আম্মু। হে মা, তুমি চলে যাও ওর সাথে। আমাদের জন্য নিজেদের মাঝে কোনো ঝগড়া বাঁধিও না আব্বু। অরিন, চলো, উনারা ও তো চলে যেতে বলছেন, তাহলে চলো না কেন? তোমার যাওয়ার হলে চলে যাও, আমি এখানেই থাকব। আর যদি আমায় ভালোবাসতে চাও তাহলে তোমাকে ও থাকতে হবে না, অন্যথায় চলে যেতে পারো অরিন। অরিন, তুমি ওভাবে বলিও না। তুমি তো জানো তোমায় ছাড়া আমি কিছু ভাবতে পারি না। তাহলে এরকম কঠিন পরীক্ষা দাও কেন? আমি এত কিছু জানি না। তুমি যদি আমায় বিয়ে করতে চাও তাহলে এখানে থাকতে হবে, না হলে চলে যেতে পারো অরিন। অরিন, প্রশ্নটা চেঞ্জ করা যায় না। যেটা বলেছি ওটার ওর দাও বেশ অরিন। ওকে লাগবে না তোমায়, আমি চলে গেলাম। কথাটা বলেই পিছন ফিরে হাঁটা দিলাম। দরজার কাছে চলে আসতেই অরিনের মুখটা বারবার ভেসে উঠছিল। জানি কান্না করবে, কিন্তু ওরকম কেউ করে? আর কোনো কিছু না ভেবে পিছনে ফিরে তাকাই। অরিনের চোখ বেয়ে পানিগুলা দেখে ভিতরটা মোচড় দিয়ে ওঠে। যে অরিন আমায় হাসি খুশি রাখার জন্য সব করত, আর সেই অরিনকে আমি কাঁদালাম। না না, আমার অরিনকে কষ্ট দিতে পারি না। পাগলিটাকে ছাড়া কল্পনাও করতে পারি না। আর আমি কি না ওকে ছেড়ে চলে যাচ্ছি, কথাটা ভাবতেই দৌড় দিলাম ওর কাছে। এতটুকু সময়ে কেঁদে চোখ মুখ একেবারে লাল বানিয়ে ফেলেছে। হাত দিয়ে চোখের পানিগুলা মুছে দিয়ে পাগলিটাকে জড়িয়ে নিলাম। এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তুমি আমায় মোটেই ভালোবাসা না, তুমি খুব পচা, আমার একটা কথা রাখো না। হুহু অরিন। অরিন, আর কেঁদো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে তো। কাঁদব না, একটা শর্তে, আর তা হলো আম্মুর কাছে দাঁড়াতে হবে অরিন। অরিনকে ছেড়ে আম্মুর দিকে তাকালাম। দেখলাম আম্মু ও কেমন উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছেন। হয়তো আমায় বুকে নিতে চাচ্ছেন। আম্মুর দিকে চোখ সরিয়ে অরিনের দিকে তাকালাম। মেয়েটা চোখের ইশারায় বলল আম্মুর নিকটে যেতে। না, আমার অরিনকে আর কষ্ট দেওয়া যাবে না। এই ভেবে আম্মুর কাছে গেলাম। আম্মু তো বিশ্বাসই করতে পারছিল না আমি ওর সামনে যাব। আম্মুর সামনে যেতে দেরি হয়, কিন্তু আম্মুর জড়িয়ে ধরতে দেরি হয়নি। খুব শক্ত করে জড়িয়ে কেঁদে যাচ্ছেন। জানিস বাবা, তোকে এই বুকে একটি বারের জন্য হলে ও জড়িয়ে ধরার ইচ্ছাটা খুব ছিল। আর আজ মেয়েটা আমার এই আশাটা পূরণ করেছে। সত্যি রে, মেয়েটা অনেক ভালো আম্মু। আমি সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম। আম্মু চোখের ইশারায় অরিনকেও কাছে ডেকে নিল। আমাদের দুজনকে বুকে জড়িয়ে পরম মমতায় হাত বুলাচ্ছেন। আম্মুর মায়া মাখা হাত বুলানো পেয়ে ওদের প্রতি যে ঘৃণা ছিল তা যেন কোথায় উদাও হয়ে যায়। কত আগে মায়ের এই ভালোবাসাটা পেয়েছি, আর আজ পেলাম। নিজেকে সত্যি খুব খুশি খুশি লাগতেছে। মা, তুই আমার ছেলেকে নিয়ে এখানে থেকে যা না, তোরা থাকলে আমরা খুব খুশি থাকব রে আব্বু। হে মা, তোদের আব্বুর কথা রাখতে পারবি না আম্মু? আমি পারব না। পারবে না মানে? অরিন। অরিনের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটার চোখে আগুন জ্বলছে। হঠাৎ যে চোখগুলাও এত ভয়ঙ্কর করেছে দেখেই ভয় পেয়ে গেলাম। না না থাকবো, তবে আমার আব্বু আম্মু মানে মামা মামিকে ও এখানে থাকার ব্যবস্থা করে দিতে হবে। ওরা যদি থাকতে চায় তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই আব্বু। এই যে আমার আব্বু আম্মু যদি থাকে তাহলে আমি থাকব, না হলে আমিও থাকব না। না না বাবা, আমি ওদের থাকার ব্যবস্থা করছি। তোকে আর কোথাও যেতে হবে না আম্মু। তাহলে হবে। এভাবে অনেক কথা বলে আমি রাজি হই। কোনোভাবে আর পারলাম না ওদের থেকে দূরে থাকতে। যতই কষ্ট দেখ না কেন, যতই অবহেলায় রাখুক না কেন, তবু ও তো নিজের বাপ-মা, তাই না? তাদের কাছে থাকার আনন্দটা সবাই পায় না। সেই দিনের মতো সারাদিন সবার সাথে হই হুল্লোড় করে কাটিয়ে দিলাম। পরদিন আবার ও মামার বাসায় ফিরে আসি।
আমরা এখানে থেকে পড়াশোনা করব। পড়াশুনো শেষ হলে আব্বু আম্মুর কাছে যাব এই কথা ফাইনাল রেখে চলে আসলাম। পরদিন থেকে আমি আর অরিন নিয়মিত ভার্সিটি যেতে লাগলাম। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। তবে নীলা এখন আর আগের মতো নেই। একেবারে চিকন হয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে আছে। কিন্তু মেয়েটারও এরকম অবস্থা হলো কি করে ভেবে কোনো কুল কিনারাও পাই না। অরিনের সাথে বটতলায় বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে নীলার আগমন। ওর দিকে তাকিয়ে দেখলাম মেয়েটার চোখ মুখ ফুলা। তার মানে কান্না করে আসছে। অয়ন আই লাভ ইউ, নীলা। কক্কি। নীলার মুখে আই লাভ ইউ শুনে আমি তো পুরাই শকড। মনে হচ্ছে কেউ আমায় আকাশ থেকে ফেলেছে, তাই হয়তো এরকম অবাক করা কথা শুনতে পাচ্ছি। দেখ অয়ন, আমি জানি তোমায় অনেক কষ্ট দিয়েছে, তোমার সাথে ভালোবাসার নাটক সাজিয়েছি তা ও তোমায় টকানোর জন্য, কিন্তু এতদিন তোমায় ছাড়া একা চলতে গিয়ে হিমশিম খাচ্ছি, কোনোভাবেই চলতে পারছিলাম না। সব সময় তোমায় নিয়ে ভাবতাম, এমনকি রাতের ঘুমটা উদাও হয়ে যেত তোমায় নিয়ে ভাবতে ভাবতে। তখন থেকে বুঝতে পেরেছি তুমি আমার কতটা জুড়ে আছো, নীলা। দেখেন আপু, অয়ন এখন আমায় ভালোবাসে, এমনকি পরিবারের সম্মতিতে আমাদের বিয়েও ঠিক হয়ে আছে। তাই বলছি আমাদের মাঝে এখন আর কোনো দেয়ালের সৃষ্টি করবেন না প্লিজ, অরিন। এই বলে অরিন হাত টানতে টানতে নিয়ে আসে, অথচ আমি বোকাদের মতো পিছনে তাকিয়ে নীলাকে দেখছি। মেয়েটার চোখের পানি অনবরত পড়ছে, কিন্তু আজ এই চোখের পানিগুলা সত্য মনে হচ্ছে, যা আগে কখনো দেখিনি। এই তুমি পিছনে ফিরে কি দেখছো? চলো তাড়াতাড়ি, না জানি আবার কোনো প্ল্যান করে তোমায় কষ্ট দিতে চাচ্ছে, অরিন। তো হয়তো আবার ও নতুন কোনো গর্ত তৈরি করছে আমায় ফাঁসানোর জন্য। না না, মেয়েটা আগে ও আমায় ঢকিয়েছে, তখন অরিন আমায় সাঙ্গ দিয়েছে, কিন্তু এখন যদি আবার ও জড়িয়ে পড়ি ওর মায়, তাহলে অরিনের মতো আর কাউকে পাব না। এই ভেবে নিজেকে শক্ত করে চলে আসলাম বাসায়। এভাবে কাটতে লাগে দিনগুলি। নীলা প্রতিদিন আমার কাছে ক্ষমা চায়, কিন্তু অরিন অনেকগুলা কথা শোনাত। উত্তরে মেয়েটা চোখের জল ফেলে চলে যেত। এভাবে প্রায় 1 বছর পার হয়ে যায়। আমার ও অনার্স কমপ্লিট হয়ে ওঠে। আব্বু আম্মুর জোড়াজড়িতে বিয়েও করতে হয়েছে। অরিনের সাথে আমার সংসারটা বেশ ভালোই চলছে। আব্বু আমার জন্য বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি খুলে দিয়েছেন। পড়াশোনা শেষ করে অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আজ বিয়ের 2 মাস হল। পরিবারের সবাইকে অরিন তার সর্বচেষ্টা দিয়ে ভালোবাসে। আমার প্রতি ও কেয়ার নেয়। নিজের মতো গুছিয়ে নিয়েছে নিজের সংসারটা। অফিসে বসে কাজ করছিলাম, ঠিক তখনই ম্যানেজারের ডাকে হুঁশ ফিরে। স্যার, আপনার জন্য নতুন পিএ সিলেক্ট করা হয়েছে। ম্যানেজার: আমার আবার পিএ লাগবে কেন? জানি না স্যার, বড় স্যার বিনা ইন্টারভিউতে একজন মেয়েকে আপনার পিএ বানিয়ে দিয়েছেন আর বলেছেন উনাকে যেন চাকরি থেকে কোনোভাবেই বরখাস্ত না করা হয়। ম্যানেজারর: আচ্ছা ঠিক আছে আব্বু, হয় তো বুঝেই কাউকে নিয়োগ দিয়েছেন। যাকে নতুন রাখা হয়েছে উনাকে আমার কেবিনে পাঠিয়ে দাও। জি স্যার, পাঠাচ্ছি। ম্যানেজার: এই বলে ম্যানেজার চলে যান আর আমি আমার কাজে মন দেই। কিছু সময় পর মেয়েলি কণ্ঠ শুনে উপরে তুলে তাকাই। যেই না চোখগুলা উপরে উঠে অমনি মনে হলো আমি মঙ্গল গ্রহে চলে এসেছি, না হলে দিন দুপুরে কোনো স্বপ্ন দেখতাম না। আপনারা হয়তো এখনো বুঝতে পারেননি, তাহলে শুনুন যে মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে ও আর কেউ না, সেই অতি চেনা নীলা। নীলাকে দেখে থমকে যাই। অবিশ্বাসের চোখে চেয়ে আছি ওর দিকে। যে মেয়েকে কখনো পাত্তা দেইনি বরং কষ্ট দিয়েছি, আর সেই মেয়ে কি না আবার ও ফিরে এসেছে, ভাবতেই কেমন অবাক লাগছে। স্যার, আমি আপনার নতুন পিএ। আপনার আব্বুই আমায় নিয়োগ দিয়েছেন। নীলা: আমি এখনো মেয়েটার ওদিকে তাকিয়ে আছি। কেমন শুকিয়ে গেছে, আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, তবে চোখের নিচে কালিটা খুব গাঢ় হয়ে আছে।
রাতের বেলা ঘুমায় না কান্না করে আল্লাহই জানে। স্যার কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন? নীলা ওর ডাকে ঘোরটা কাটল। তুমি আবার আমাদের পিছু নিয়েছ কেন? কি চাও আমার কাছ থেকে বলো? টাকা, বাড়ি, গাড়ি কি চাও বলো? কি দিল আমার পিছু ছাড়বে বলবে প্লিজ। কি বলছেন স্যার এসব? আমি আপনার পিছু লাগিনি, তবে বছর খানেক আগে ভালোবাসার অজন্য পিছু নিয়েছিলাম, কিন্তু এখন না। নীলা তাহলে আমার পিয়ে হয়ে কাজ করার জন্য চাকরিটা জয়েন করেছ কেন? আমি কোনো চাকরি করতে চাইনি, কিন্তু আপনার আব্বুর জোড়া। নীলা আর বলতে হবে না, আর বললে ও বলবে আমার আব্বু তোমায় জোর করে চাকরিটা দিয়েছেন তাই তো। জি তাই। নীলা চুপ করো তুমি। কোনো একভাবে আব্বুকে ফাঁসিয়ে আমার পিছু নেওয়ার জন্য অন্য কোনো উপায় না পেয়ে এই রাস্তা ধরেছ তাই না? না না স্যার, আপনি ভুল বুঝোচ্ছেন, আমি ওরকম কোনো চিন্তাও করিনি। বড় স্যার বললেন আমায় নাকি খুব দরকার, তাই এমন একটা পদে চাকরি করতে বললেন। না হলে আমি কোনো দিন আপনার সামনে পড়তাম না। নীলা জানি জানি তোদের মতো নাটকবাজ মেয়েরা কিভাবে ভালোবাসা সাজাবে এই ধান্ধায় সব সময় থাকে, তাহলে এরকম সামান্য মিথ্যা নাটক সাজাতে পারবে না কেন? নীলায়ন আমায় এতটা খারাপ ভাববে আমি কখনো কল্পনাও করিনি। ওকে বুঝাতে চেয়েছিলাম ওর আব্বু আমায় জোর করে ওর পিয়ে বানিয়েছেন, কিন্তু ও কোনোভাবে শুনছেই না, উল্টো আমায় অপমান করছে। হ্যাঁ, আমি ওর সাথে অন্যায় করেছিলাম, কিন্তু এর সাজা তো পাচ্ছি, তাহলে কেন ও আমার সাথে এরকম করছে? না, আমি এখনই চলে যাব, থাকব না আর এখানে, এই ভেবে চলে আসলাম ওর কেবিন থেকে। নীলা চলে যাওয়া দেখে আমি খুব খুশি হয়েছে। ওকে সামনে দেখলেই কেমন বিষ বিষ করে, অথচ অরিনকে সবসময় সামনে রাখতে ইচ্ছে করে। অরিনের কথা মনে হতেই ওকে কল দিলাম। হ্যালো অরিন। না, অয়নের স্ত্রী বলছি, বলুন। অরিন ও আমি অরিনের স্বামী বলছি, তাই যদি আমার অরিনের কাছে ফোনটা একটু দিতেন প্লিজ। হুমমম দিচ্ছি, এখন কথা বলুন। অরিন হা, তুমি তো ভালোই মজা জানো। ঈশ্বস, আমার স্বামীর সাথে মজা না করলে কার সাথে করব বলো? কাল বাদ পশু যদি মরে যাই তাহলে এই সুযোগটা তো আর পাব না। অরিন এটা তুমি কি বললে? তোমায় কতবার বলেছি ওরকম কথা না বলতে, কিন্তু তুমি আবারও বলো। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, আমায় কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? কি বলছো তুমি? তোমায় ভালোবাসি বলে জীবন সাথী বানিয়েছি, তাহলে কষ্ট দিতে যাব কেন? অরিন যদি কষ্ট দিতে না চাও তাহলে বারবার মরে যাওয়ার কথাটা মুখে আনো কেন? ওহহ, সরি, আমি ভুলে গেছি, আর কখনো এরকম কথা বলবো না, দেখে নিও। আর এই যে কান ধরলাম, কখনো ওরকম কথা বলবো না। অরিন আমি কি দেখতে পাচ্ছি তুমি কান ধরছ কি না? হিহিহিহি, বরটা দেখি চালাক হয়ে গেছে। অরিন আচ্ছা বাদ দাও, যে কারণে ফোন দিয়েছিলাম, তাহলে আমার জন্য আব্বু একটা পিয়ে ঠিক করেছেন, তা ও নীলাকে। কি বললে তুমি? অরিন হে অরিন, আমি বুঝতে পারছি না আব্বু নীলাকে আমার পিয়ে বানালেন কেন। ও মেয়েটা আমাদের সাথে কত কি করেছে সবই তো আব্বু জানে, তাহলে ওকে পিয়ে বানাতে গেল কেন? হুমমম, আমি তো বুঝতে পারছি না। অরিন আজ রাতেই আব্বুকে জিজ্ঞাসা করব ওকে পিয়ে বানালো কেন, আর যদি ওকে বরখাস্ত না করে তাহলে আমি আর অফিসে যাব না। এই না না, তুমি আব্বুর উপর এত রাগ দেখিও না। হয়তো আব্বু কোনো কারণে নীলাকে তোমার পিয়ে বানিয়েছেন, না হলে তো উনি জীবনেও এমনটা করতেন না। অরিন যাই হোক, এই মেয়েকে আমার কোম্পানিতে কোনোভাবেই রাখব না। এতে আব্বু আমায় বের করে দিবে, তবু ও নীলাকে দুচোখের সামনে দেখতে চাই না। তোমায় না বলছি আব্বুর সাথে রাগ দেখাতে যাবা না, তাহলে আমার কথা বারবার উল্টাচ্ছ কেন? না, আমার কথার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? অরিন চুপ হয়ে রইলাম। ওর কথার বিপরীত গেলে মেয়েটা কষ্ট পাবে, তাই কথা না বলে কান পেতে শুনতে লাগলাম। আমি কি বলি শুনো, আব্বুর সাথে এত গরম হয়ে কথা বলার কোনো মানেই হয় না, বুঝলে?
আর যেহেতু আব্বু নীলাকে তোমার পিয়ে বানিয়েছেন সেহেতু তুমি যত পারো ওর থেকে দূরে থাকবে ওকে। অরিন: মম। মনে থাকে যেন। এখন কাজে মন দাও, আমি লাঞ্চ নিয়ে আসছি। অরিন এই বলে লাইনটা কেটে দেয়। মোবাইলটা টেবিলের উপর রেখে কাজ করতে লাগলাম। কিছু সময় পর দেখলাম দরজায় কেউ দাঁড়িয়ে। ভালো করে তাকিয়ে দেখলাম নীলা। ভিতরে আসব? নীলা: মম। আপনার জন্য কফি। নীলা এই বলে কফিটা টেবিলে রাখতে গেলে ওর হাতের সাথে বাড়ি খেয়ে কফির খানিক অংশ আমার শার্টের উপর পড়ে যায়। রাগটা আপনা আপনি উঠে যায়, কি করব তাও ভেবে পাচ্ছি না। নীলার দিকে তাকিয়ে আছি, হাতে থাকা কলমটা হাতের মুঠোয় ভেঙে ফেললাম। তা দেখে নীলার ভয়টা যেন আরো বেড়ে গেছে। সশ্রী স্যার, আমি বুঝতে পারিনি ওভাবে আপনার শার্টে পড়বে। নীলা: কথা না বলে মুছে দাও তাড়াতাড়ি। নীলা আর কোনো কথা ন বাড়িয়ে টেবিলে থাকা টিস্যু নিয়ে শার্টটা মুছে দিতে লাগল। অনেক ঝুঁকেই শার্টটা পরিষ্কার করছিল, ঠিক সেই সময় অরিনের আগমন। অয়ন, এখানে কি হচ্ছে? অরিন। অরিনের কণ্ঠ শুনে দুজনই থমকে যাই। নীলা তাড়াহুড়ো করে পাশে দাঁড়ালে আমি আবার ওকে পরিষ্কার করার জন্য বলে। নীলা আর কোনো কথা বলে আমার শার্টটা আবার ও মুছতে লাগে। তা দেখে অরিন অনেকটা অবাকের সহিত দাঁড়িয়ে থাকে। জানো অরিন, মেয়েটা এত খারাপ, আমি কত করে বললাম আমার পিছু না নিতে, কিন্তু ও কোনোভাবেই সরছে না। এখন দেখো না কফি দিয়ে কিভাবে শার্টটা নষ্ট করেছে, ঠিকমতো কাজও করতে পারে না। আপনি যান, আমি পরিষ্কার করে দিচ্ছে। অরিন: সমস্যা নেই, আমি দেই। নীলা: লাগবে না, আপনি যান, আমি আমার স্বামী শার্ট পরিষ্কার করে দিচ্ছি। অরিন। নীলা আর কোনো কথা না বলে বেরিয়ে আসে। দুচোখে এখনো পানি কি করে থামবে, ওর চোখের সামনেই যে ওর ভালোবাসাটা হারিয়ে গেছে। নীলা, চলে যেতাম তোমার থেকে দূরে, কিন্তু আঙ্কেলের কথাগুলা রাখতে গিয়ে পড়ে থাকতে হয়েছে। জানি তো আমায় দেখলে বিষ করে, তাই চোখের সামনে আসা বাদ দিয়েছিলাম, কিন্তু আঙ্কেলের দুটো কথা রাখতে গিয়ে অসহায়ের মতো পড়ে থাকতে হয়েছে। নীলা কথাগুলা ভাবছে আর সামনে এগুচ্ছে। কোনো দিকে হেঁটে যাচ্ছে তার কোনো খেয়ালই নেই, সোজা হাঁটা দিচ্ছে। হঠাৎ কিসের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞানন ফিরে পাশে তাকিয়ে দেখে অয়ন, অরিন আরও কিছু কলিগরা ঘিরে দাঁড়িয়ে আছে। আপনি কি শুরু করেছেন বলুন তো? প্রথম দিন এসেই সবার কাজে ডিস্টার্ব দিতে শুরু করে দিলেন। আপনি তো নিজে ঠিকমতো কাজ করবেন না, পাশাপাশি বাকিদেরও বিরক্ত করছেন। অয়নের কথা শুনে নীলার চোখগুলা ঝলমল করতে লাগে। সবার সামনে না কাঁদলে ও ভিতরে ভিতরে হুহুহু করে কাঁদছে, যা সবার চোখে ভাসছে না। কিন্তু অরিন ঠিকই বুঝতে পারল। আর পারারই তো কথা, একটা মেয়ের সুখ দুঃখ যদি অন্য একটা মেয়ে অনুভব না করতে পারে তাহলে তাকে মেয়ে বলেই গণ্য করা যায় না। আর কিছু বলতে গেলে আমার হাত ধরে বেরিয়ে নিয়ে আসে। বুঝাতে লাগে মেয়েটা অসুস্থ হয়, তো এর ভিতর ওরকম কথা বললে ওর মন মানসিকতা ভেঙে পড়বে। এভাবে অনেক কিছু বুঝিয়ে আমায় শান্ত করে। না হলে ওই দিনই নীলাকে আরও অনেক কথা শোনাতাম। এরপর থেকে প্রতিদিন নীলা আমার কেয়ার নিতে লাগে। সকালে অফিস যেতেই কফি দিবে, দুপুরের দিকে চা, আবার বিকেলের দিকে কফি, এভাবে সময়মত রুটিন ফলো করে খাবার দেয়। অবশ্য আমি খেতে মানা করলে ও ব্ল্যাকমেইল করে বলবে আমি অরিনকে বলবো তুমি কিচ্ছু খাও না, আর মেয়েদের সাথে ফোনে কথা বলো। ওর এরকম কথায় আমি ভয় পেয়ে উঠি। সত্যি বলতে আমি ভয় পাই না, অরিনের জন্য ভয় হয়। যদি ও মনে কষ্ট, তাহলে আমি ও কষ্ট পাবো। তাই অফিসে বসে কাজ করছিলাম, ঠিক তখন আব্বুর ফোন। কাজে অনেকটা বিজি ছিলাম, তাই নীলাকে দিয়ে কলটা রিসিভ করালাম। নীলা কি যেন বলল, ফোনটা রেখে আমার হাত ধরে বেরিয়ে পড়ে। আমায় আর কোনো কথা বলতেই দিচ্ছে না, জোর করেই বাইরে নিয়ে আসছে। সবাই তো অবাক চোখে তাকিয়ে আছে।
ওর এরকম অসভ্যতামি দেখে রাগটা কন্ট্রোলে রাখতে পারলাম না, কষে দিলাম একটা থাপ্পড়। তাতেই কান্না শুরু করে দিছে। তুমি সবার সামনে ওভাবে টেনে নিয়ে আসছিলে কেন? আঙ্কেল ফোন করে বলেছেন হসপিটালে যেতে। নীলা। হসপিটাল শুনে কিছুটা ভয় পেয়ে উঠি, তবু ও ভয় ভয় বললাম, কেন? আঙ্কেল বললেন অরিন নাকি অটিওতে। নীলা। কি বলছো তুমি? আমার অরিন অটিওতে আছে আর ওর মাথায় টিউমার, অথচ আমি কিছুই জানি না। তুমি এখন ওসব জিজ্ঞাসা করবে না, মেয়েটার কাছে যাবে। নীলা। হা হা, আমি আমার অরিনের কাছে যাব। নীলার কোনো ওর না দিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। পিছু পিছু নীলাও আসল। হসপিটালে ঢুকে দেখি সবাই কান্নায় ব্যস্ত। হয়তো কেউ ভাবেনি এত অল্প সময়ে অরিন আমাদের ছেড়ে চলে যাবে। ওদের কান্না দেখে আমার ও চোখটা জলমল হয়ে ওঠে। সবার সামনে গিয়ে কিচ্ছু বলতে গেলেই একজন ডক্টর বেরিয়ে আসে। উনাকে দেখে সবাই দৌড়ে উনার নিকটে গিয়ে হাজারে প্রশ্ন করতে লাগল। আরে আরে, আপনারা এত প্রশ্ন করলে আমার ওর দিব কি করে? ডক্টর। ডক্টর, আমার অরিন এখন কেমন আছে? ও ঠিক আছে তো? উনার মাথায় থাকা যে টিউমারর ছিল ওটা ফেটে গিয়ে সমস্ত মাথায় সমস্যা দেখা দিয়েছে। আপনাদের আগেও বলেছিলাম রোগীর যেন মাথায় প্রেশার না পড়ে, কিন্তু আপনারা সেদিকে খেয়ালই রাখেননি, না হলে হয়তো রোগী আরও কিছু দিন বাঁচতে পারতেন। ডক্টর। আগেও বলেছিলেন মানে? অবাকের সহিত জিজ্ঞাসা করলাম। কেন, আপনি জানেন না উনার মাথায় তো প্রায় 2 মাস অবধি টিউমার ধরা পড়েছে? ডক্টর। ডক্টর, ওকে এসব বলা হয়নি, আমরা পরে সব বলবো। এখন আমাদের মেয়েটা কেমন আছে? অরিনের আব্বু হয়তো ঘণ্টা খানিকের মতো আমাদের মাঝে আছেন, বাদবাকি আল্লাহর উপর। আর হ্যাঁ, এখন উনাকে কেবিনে রাখা আছে, আপনারা গিয়ে দেখা করে পারেন। ডক্টর। এই বলে ডক্টর চলে যায়। সবাই একসাথে অরিনের কেবিনে ঢুকল। অথচ আমি এখনো বাইরে পাথরের মতো দাঁড়িয়ে আছি। যে মেয়েটারও মাথায় 2 মাস থেকে টিউমার বসবাস করছে, আর সেই মেয়েটা স্ত্রীরও অধিকারে কোনো ত্রুটি রাখেনি, বরং আগের থেকে আরও বেশি ভালোবাসে গেছে, আর সেই কি না আজ আমায় একা করে চলে যাচ্ছে। কথাটা ভাবতেই চোখের নালাটা খুব গতিবেগে বইতে লাগে। মনে হচ্ছে অরিন নামের মেয়েটা আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, না হারিয়ে যাচ্ছে আমার বেঁচে থাকার প্রয়াসটা। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, তখনই মনে হলো বউটাকে দেখে আসি। এই ভেবে কেবিনের দিকে পা বাড়ালাম। কেবিনটার ভিতরে ঢুকে দেখি সবাই ওকে জড়িয়ে কাঁদছে। কেউ হাত মুখে চুমু দিচ্ছে, কেউ মাথা ও হাত বুলাচ্ছে, আবার কেউ কপালে আদর দিচ্ছে। চোখের পানিতে সবার নাক মুখ লাল হয়ে আছে, এমনকি নীলাও কেঁদে একাকার হয়ে গেছে। ওদের কান্না দেখে আমার ও কান্না আরও গতি বেগে বাড়তে লাগে। সবার চোখ যখন আমার উপর পড়ে সবাই তখন উঠে চলে গেল, কিন্তু নীলা যায়নি। অরিনের মাথায় বড় ব্যান্ডেজ করা, হাতের নখে নলের মতো কি যেন লাগানো। ফ্লোরে ধপাস করে বসে ওর হাতটা মুঠোয় নিয়ে অঝরে কেঁদে যাচ্ছি। এই পাগল, তুমি কাঁদছ কেন? আমি চলে যাওয়াতে খুব কষ্ট পাচ্ছ তাই না? অরিন। ওর না দিয়ে আগের মতো কেঁদেই চলছি। অয়ন, আমি যদি চলে যাই তাহলে তুমি আগের মতো হবে না তো? আর তোমায় আগের মতো হতে ও দিব না, তাই এর ব্যবস্থা করে রাখছি। অরিন। তুমি এত নিষ্ঠুর কেন হে? আমায় একা করে চলে যাচ্ছ। একদিন তো মরতে হবে, হয়তো আমি আগে আগে মরে যাচ্ছি। তবে তুমি টেনশন নিও না, আমায় তোমার আশেপাশেই পাবে। অরণ। তোমার যে টিউমার ছিল তা আগে বললে না কেন? আগে বললে তুমি অনেক কষ্ট পেতে। নিজের যত্ন না নিয়ে আমায় কাছে পড়ে থাকতে, যা আমার একদম ভালো লাগে না। আর তোমার যেন কোনো সমস্যা না হয়, তাই নীলা আপুকে তোমার পিয়ে বানিয়ে আনা। অরিন। মানে তেমন কিছু না, আমার টিউমার ধরার পর আব্বুর সাথে পরামর্শ করে নীলা আপুকে তোমার পিয়ে বানাই, যাতে আমার জন্য তোমায় কষ্ট করে বাঁচতে না হয়। অরিন।
তুমি এত কিছু করলে আমায় কোনো কিছু জানালে না কেন? তুমি তো কষ্ট পাবে তাই। আর শুনো, আমি চলে যাওয়ার পর নীলা আপুকে কষ্ট দিও না। উনাকে নিজের করে নিও কেমন? আর যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে আমার নামটা দিও, তাহলে সবসময় আমায় মনে রাখবে, বুঝছ অরিন? পারবো না ওকে বিয়ে করতে, তার আগে তোমায় একা ছাড়তে দিব না। আল্লাহ কোনো সময় আমায় একা বানিয়ে তোমায় নিবেন না। ওহহ, তাহলে তুমি আমায় ভালোবাসা না, তাই না অরিন? কি বলছো তুমি? আমি নিজের চাইতেও বেশি ভালোবাসি তোমায়। তাহলে আমি যে কথাটা বললাম ওটা মানতে এত দ্বিধা পোষণ করতেছ কেন অরিন? ওই মেয়েটা আমাদের কষ্ট দিয়েছে, কখনো আমাদের মঙ্গল চায়নি, তাহলে কেন ওকে আপন করব? তুমি যদি আপুকে নিজের করে না নেও তাহলে আমার আত্মাটা যে কষ্ট পাবে। তুমি কি চাও না আমার আত্মাটা সুখে থাকুক অরিন? হে হে, আমি চাই তো তোমায় সবসময় সুখে রাখতে। তাহলে আপুকে বিয়ে করে নিও অরিন। নীলার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার ওরের অপেক্ষায় আছে, আর আমার অরিন পাখিটা হা বোধক ওর চাচ্ছে, তাই মাথা নেড়ে হাই বলে দিলাম। এই তো আমার লক্ষ্মী বর। এই জানো, আমার না খুব ইচ্ছে ছিল তোমার সাথে অনেক বছর বাঁচব, কিন্তু দেখ আল্লাহ কিভাবে আমায় নিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহর কাছে দোয়া করব যেন পরকালে তোমার সাথে আমায় রাখেন অরিন। এখন আর কোনো কথাই বলতে পারছি না, হাতটা শক্ত করে জড়িয়ে হুহুহু করে কান্না করছি। অয়ন, আমার বুক যেন কিরকম ব্যথা করছে, মনে হচ্ছে আমি চলে যাচ্ছি অরিন। না না অরিন, আমি তোমায় কোনোভাবে যেতে দিব না, এই যে তোমার কাছে আছি এভাবে সবসময় থাকব। অয়ন, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমি কি সত্যি সত্যি তোমায় ছেড়ে চলে যাচ্ছি অরিন? না না, তুমি আমায় ছেড়ে কোনোভাবেই যেতে পারো না। বাবু, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, শেষবারের মতো একটু আদর করে বিদায় দাও না প্লিজ অরিন। আহ্লাদি কণ্ঠে বলা আদরটা আর কিচ্ছু না, শুধু একটা চুমু। মাথাটা উপরে তুলে কপাল বরাবর আলতো করে চুমু দিলাম। চোখের পানিতে সারাটা কপাল ভিজিয়ে দিয়েছি। অয়ন, আমি যাই, তুম্মমরি ভালো থেক। লল্লা ইলাল্লাহা ইল্লাল্লাহুহু মুহাম্মদুর রাসূলুল্লাহ অরিন। আর কিচ্ছু বলতে পারল না, পাখিটা আমাদের ছেড়ে চলে যায়। ওর শ্বাস বন্ধ দেখে অরিন বলে এক চিৎকারর দেই, তখনই মনে হয় আমি ও পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু না, আল্লাহ আমায় একা করে আমার অরিনকে নিয়ে নেন। যখন চোখগুলা খুলি তখনই দেখি রুমে শুয়ে আছি। বাইরে থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, তাই বিছানা সেরে বাইরে উকি দিলাম। তাকিয়ে দেখি সবাই কাঁদছে, ততক্ষণে মনে পড়ে আমার অরিন তো এ পৃথিবীতে নেই। আমায় রেখে ও না ফেরার দেশে চলে গেছে। যেই না কথাটা মনে হলো অমনি চোখের বাঁধটা আপনা আপনি ভেঙে অঝরে বইতে লাগে, কোনোভাবে আর থামাতেও পারছি না। কেঁদে কেঁদে সামনে অগ্রসর হচ্ছি। আমার বাবুটা কি করছে ওকে দেখার জন্য জানটাও খুব ছটফট করছে। ধীরে ধীরে সামনে যেয়ে দেখি ওকে গোসল করানো হচ্ছে। চারদিক কাপড় দিয়ে বাঁধা, কিন্তু মনে হচ্ছে পাগলিটা আমায় ওখান থেকে ডাকছে। কত না খুনসুটি করত আমার সাথে, আর আজ আমি একা, অথচ ও সুখের ঘুম দিচ্ছে। ঈশ্বর আল্লাহ যে কেন ওর সাথে আমায় নিলেন না। চোখের সামনে শুধু স্মৃতিগুলাই ভাসছে, কোনো মতে ভুলতে পারছি না ওকে। কিছু সময় পর ওকে গোসল দিয়ে কাপন পরানো হয়। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি পাগলিটার আত্মার সাথে। সাদা কাপনে একদম সাদা পরি লাগতেছে, ইচ্ছে করছে ওকে আবার ও বিয়ে করে নেই, রশি দিয়ে বেঁধে রাখবো, জানটা যেন আমায় একা না করে যায়। কিন্তু তা তো আর হবার নয়। ওই দিন অনেক কষ্টে নিজেকে সামলাই। কখনো ভাবিনি এত অল্প সময়ে একা হব। এখনো আল্লাহর কাছে একটাই প্রশ্ন করি, অরিনের সাথে দেখাটা আগে হলো না কেন? ওকে ভালোবাসার দিনগুলা আরো লম্বা হলো না কেন? কিন্তু ওরে কোনো জবাব পাইনি। অরিনের মৃত্যুর 1 মাস হতে চলল, কিন্তু আজ ওকে স্বপ্নে দেখতে পাই না।
আল্লাহকে বলি আমার অরিন কেমন আছে, ওকে একটি বারের জন্য দেখতে চাই, কিন্তু আল্লাহ কোনোভাবে ওর সাথে দেখা করাচ্ছেন না। নামাজ শেষে ওর কবরের পাশে দাঁড়াই। কখনো মন থেকে কাঁদতে হয়নি, চোখের পানিগুলা স্বেচ্ছায় বের হয়ে আসে। মনে হয় কবর থেকে কেউ বলে, এই তুমি কাঁদছ কেন, আমি তো আরামে আছি, প্লিজ বাবু কেঁদো না, আমার কষ্ট হবে তো। এরকম অনেক কথা শুনতে পাই, তবু ও অরিনের দেখা মিলেনি কখনো। এই একটা মাস নীলা ও আমাদের বাসায় রয়েছে, কখনো আমায় একা রাখেনি, সবসময় দেখে শুনে রাখত, কিন্তু আবার খুব বিরক্তি লাগত ওর প্রতি। ইচ্ছা অনিচ্ছায় ওকে বকা দিতাম, অনেকবার হাতও তুলেছি। কি করব বলুন, আমার অরিন পাখি আমায় ছেড়ে চলে গেছে আর ও আসছে আলগা পীড়িত দেখাতে। এভাবে চলছিল দিনগুলি। রাতের আধারে ছাদ চলে যেতাম। তারা গুলাকে অরিন ভেবে অনেক কথা বলতাম, কিন্তু তারা গুলা শুধু মিটমিট করে জ্বলত, কোনো ওরই দিত না। একদিন সন্ধ্যায় নামাজ পড়ে অরিনের কবর জিয়ারত করে ছাদে চলে আসি। আনমনে তারা দেখেই চলছি। তখন মনে হলো কেউ পিছনে ডাকছে। তাকিয়ে দেখি নীলা তা ও দুটো কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মুখটা আবার ঘুরিয়ে নেই। যে মেয়েটাকে মন দিয়ে ভালোবেসেছিলাম সেই আমায় একা করে চলে গেল, আর এরা ছলনাময়ী, এদের থেকে দূরে থাকাই ভালো, এই ভেবে আকাশ দেখায় মগ্ন হয়ে উঠি। নীলা পাশে এসে বলতে লাগে, এই তোমার জন্য কফি নিয়ে কতক্ষণ থেকে অপেক্ষা করছি, কিন্তু তুমি আমায় কোনো পাত্তাই দিচ্ছি না, নাও কফি খাও। নীলা কোনো কথা বলছি না, চুপ হয়ে শুধু আকাশ দেখছি। অয়ন কফিটা খেয়ে নাও না, একটু হলে ও মনটা ভালো অরিন ঠাসস করে দিলাম বসিয়ে। দেখতেই পাচ্ছে মন খারাপ, তারপর ও একই কথা বারবার বলছে। এই তুমি কি শুরু করলে বলো তো, আমায় কি শান্তিতে আর থাকতে দিবে না? এমনিতেই মনটা অরিনের জন্য ছটফট করছে, আর তুমি কি না তোমার সাজানো ভালোবাসা দেখাচ্ছ। গালে হাত দিয়ে চুপ হয়ে আছে, গাল বেয়ে টপটপ করে পানি পড়ছে। তুমি ভালো করে শুনে রাখো, আজকের পর থেকে যদি তোমায় আমার সামনে দেখি তাহলে খুব খারাপ হবে, কিন্তু বলে দিলাম। এই বলে সেখান থেকে চলে আসি। হয় নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তাতে আমার কি, কাঁদুক, বেশ করে কাঁদুক। রাতে ডিনার না করেই শুয়ে পড়ি। অন্য দিনের মতো আজও অরিনের কথা মনে করে বালিশ ভিজিয়েছি, কখন ঘুমিয়েছি মনে নেই। অয়ন তুমি এমনটা কেন করছো বলো তো? আমি মারা যাওয়ার সময় বলেছিলাম না নীলা আপুকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না, তাহলে বারবার কেন কষ্ট দাও? তোমার এই কষ্ট দেওয়াতে আমার যে কষ্ট হচ্ছে তা কি তুমি জানো? না, তুমি জানবে কি করে, তুমি তো আমায় কখনো ভালোবাসোনি অরিন। না না অরিন, আমি তোমায় সবসময় ভালোবেসেছি, এমনকি এখনো ভালোবেসে যাচ্ছি। তাহলে নীলা আপুকে কষ্ট দিচ্ছ কেন হে? আপুটা এখনো ছাদে বসে কাঁদছে, যাও উনাকে নিয়ে এসো। আর একটা কথা, আমায় যদি পেতে চাও তাহলে নীলা আপুকে আপন করে নাও, দেখবে উনার মাঝেই আমায় দেখতে পাবে। এখন বলো, চাও না আমায় দেখতে? অরিন হে হে, আমি তোমায় সবসময় দেখতে চাই, এই বলে চিৎকার দিয়ে উঠি। ভালো করে লক্ষ্য করো, দেখি আমার সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে, পাশে কেউ নেই, শুধু আমি বিছানায় বসে আছি। তার মানে এত সময় ধরে স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমি অরিনকে দেখেছি, এই প্রথম আজ অরিনকে স্বপ্নে দেখলাম। মেয়েটার চেহারায় কেমন নূর ফুটছিল, সাদা পোশাকে আমার চোখের সামনে ছিল, দেখতে সাদা পরীদের মতো লাগছিল। কিন্তু অরিন আমায় এত দিন পর দেখা দিল কেন, তা ও বলছে নীলাকে যেন কষ্ট না দেই। এটা ও বলল যে নীলার মাঝে তাকে খুঁজে পাব। তাহলে কে নীলাকে আপন করে নিবে? হুমম, আমায় নীলাকে বিয়ে করতে হবে, না হলে আমার বাবুটার আত্মা শান্তি পাবে না। এই ভেবে ছাদের দিকে যেতে লাগলাম। ছাদে উঠতেই অবাক, অরিন যেভাবে বলেছিল নীলা ছাদে বসে কান্না করছে, আমি এসে তা দেখছি। ছাদের এক কোণে বসে কাঁদছে, এত রাতে ডর ভয় কোনো দিকে লক্ষ্য না করে কেঁদেই যাচ্ছে।
নীরবে ওর পাশে গিয়ে বসলাম। এখনো বুঝতে পারেনি আমি যে ওর পাশে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখের পানিগুলা এখনো অঝরে ঝরছে। আমার দিকে মুখ ফিরিয়ে আলতে করে চোখের পানিগুলা মুছে দিলাম। কোনো কিছু না ভেবে বুকে জড়িয়ে নেই। খুব শক্ত করে জড়িয়ে আছি। আর নীলাকে জড়িয়ে ধরাতে অরিনের মতো ভালো লাগা কাজ করছে। নীলা এখনো অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে, হয়তো বিশ্বাস করতে পারছে না আমি এতটা বদলে যেতে পারবো বলে। অয়ন, তুমি ঠিক আছো তো? নীলা, কোনো কথা নয়, আর আমি তোমায় জড়িয়ে আছি, পাশাপাশি অরিনকেও ফিল করছি, বুঝলে? মম। নীলা, খুব কষ্ট দিয়েছি তাই না, কিন্তু কাল থেকে আর দিব না, দেখে নিও। ভালোবাসবে তো আমায়? নীলা, চেষ্টা করে যাব, যতটুকু পারি ভালোবাসে যাব। এটাই আমার জন্য অনেক। নীলা, এই বলে নীলা আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে। এভাবেই চলছিল আমাদের দিনগুলি। আস্তে আস্তে অরিনের মতো নীলা ও আমায় নিজের মতো গুছিয়ে তুলছে। ধীরে ধীরে আমি নামকরা বিজনেসম্যান হতে লাগি। এই ছিল আমার জীবনী কাহিনী, যেখানে লুকিয়ে আছে হাজারো রং বেরঙের খেলা। অয়ন। অয়নের বলা শেষ হলে সাংবাদিক সহ অনেকের চোখে পানি। নীলা তো এখনো অঝরে কাঁদছে, নিজের ভুলগুলা স্মরণ করছে আর নিজেকে নিজেই বকা দিচ্ছে। কিছু সময় পর সবার মাঝে ছোট একটি মেয়ে চলে আসে। মাম্মাম মাম্মাম বলে নীলার কোলে এসে বসে। তা দেখে একজন সাংবাদিক বলতে লাগে, স্যার, মেয়েটা কে? সাংবাদিক, এটাই আমাদের মেয়ে, নাম অরিন। অরিনের কথানুযায়ী ওর নাম ও অরিন রেখেছি। ওকে দেখলেই অরিনের কথা মনে হয়ে যায়। অয়ন, সত্যি স্যার, আপনার জীবনটা অনেক কষ্টদায়ক ছিল। একজন সাংবাদিক। কষ্ট ছিল বলে আজ তো অনেকটা সুখে আছি। অয়ন এই বলে অরিনের কপালে ছোট করে চুমু দেয়। সবার সামনেই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে চলতে থাকলো অয়নের বাকি জীবন। সমাপ্ত।